প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ডিএমআরসি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি সাইফুদ্দিন আহমদ শামীম, প্রভাষক, গণিত বিভাগ, দিবা শাখা, ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ। আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আজ আমি তোমাদের তৃতীয় সেমিস্টারের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক কথা বলব। তো আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের ক বিভাগ সম্পর্কে তোমরা পূর্ববর্তী ক্লাসেই আলোচনা শুনেছ। আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের খ বিভাগের অন্তর্ভুক্ত ত্রিকোণমিতি ও ক্যালকুলাস সম্পর্কে। ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত অধ্যায়গুলি হচ্ছে অধ্যায় 6 এবং 7। ক্যালকুলাসের অন্তর্ভুক্ত অধ্যায়গুলি হচ্ছে অধ্যায় 9 এবং 10। এই 4টি অধ্যায় থেকে তোমাদের 4 সেট প্রশ্ন পরীক্ষায় থাকবে। প্রথমেই আমরা আলোচনা শুরু করব অধ্যায় 6 ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে। এই অধ্যায় তোমরা তোমাদের শ্রেণীকক্ষেই শেষ করেছো। আজ আমরা কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা তা মনোযোগের সহিত শুনবে। প্রথমেই আসো অধ্যায় 6 প্রথম যে টপিক নিয়ে আমরা আলোচনা করব তা হলো কোণের ডিগ্রি ও রেডিয়ানের মধ্যেকার পারস্পরিক রূপান্তর। আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাত শুরু করি সেখানে আমাদের প্রথমে কোণ নিয়ে আলাপ আলোচনা করতে হয়। এই কোণের অন্তর্ভুক্ত একক, ডিগ্রি এবং রেডিয়ানের প্রত্যেকটির মধ্যে যে কোনো একটি যদি তোমাকে পরীক্ষায় দিয়ে দেয়, যেমন 15 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড, তোমাকে বলা হতে পারে যে একে রেডিয়ানে প্রকাশ করো। আবার দেয়া হতে পারে 7 π/15 রেডিয়ান, বলা হতে পারে যে একে ডিগ্রিতে প্রকাশ করো। এই যাবতীয় অঙ্কগুলি তোমরা অধ্যায় 6.1 1 এবং 2 নম্বরে পেয়ে যাবে। তোমরা এই যাবতীয় অঙ্কগুলি ভালোভাবে দেখে নেবে। আর বলে রাখি, আমাদের ক্লাসে যে বই আমরা অনুসরণ করেছিলাম তা ছিল রূপন্তী প্রকাশনীর বই, তাই এখানে যা বলা হচ্ছে তা সেই বইয়ের আলোকেই বলা হচ্ছে। দ্বিতীয় আমাদের টপিক হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়। এই যাবতীয় অঙ্কগুলি তোমরা 6.1 7 নম্বরেই পেয়ে যাবে। এই যাবতীয় অঙ্কগুলি যদিও তোমরা তোমাদের পূর্ববর্তী শ্রেণী নবম ও দশম শ্রেণীতে করে এসেছো, তার সাথে কিছু অঙ্ক সেখানে তোমরা পাবে যা হয়তো তোমাদের জন্য নতুন। এই অঙ্কগুলি তোমরা ভালোভাবে বাসায় চর্চা করবে। আর পাশাপাশি একটি ম্যাথ যা তোমরা পূর্ববর্তী শ্রেণীতেও করেছো, রেডিয়ান একটি ধ্রুবক, এই কোণের প্রমাণটিও তোমরা দেখে নেবে। তৃতীয়, বিভিন্ন উদ্দীপকের আলোকে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয়। 6.1 সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে। তোমরা যদি 6.1 8 অন্তর্ভুক্ত 5টি অঙ্ক ভালোমতো বুঝে করে থাকো, তাহলে আশা করা যায় ছায়াঘেরার যে কোনো অঙ্কই তোমরা উত্তর দিয়ে আসতে পারো। এর পরবর্তীতে রয়েছে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। এই যাবতীয় অঙ্কগুলি সাধারণত এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি সৃজনশীল আকারে এসে থাকে তবে এর যে শর্টকাট সূত্র রয়েছে সেই সূত্র দিয়েও গণিত করে দিলে চলবে। এটি তোমরা 6.1 5 নম্বরেই পেয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি 6.2 সেই 6.2 এর অঙ্কগুলি হচ্ছে ত্রিকোণমিতিক অভেদগুলির প্রমাণ, যার অধিকাংশই তোমরা নবম ও দশম শ্রেণীতে পড়ে এসেছো। 6.2 যে কিছু অঙ্ক তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে নতুন, তা হলো 6.2 এর 9 10 11। এই 9 10 11 এর অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে। এরপরে আমরা চলে যাচ্ছি 6.3 যা তোমাদের তৃতীয় সেমিস্টারে নতুন। এই নির্দিষ্ট সীমার মধ্যে ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে তোমরা y = sin x বা y = cos x এই যাবতীয় ফাংশনের গ্রাফ ক্লাসেই শিখেছো।
এই যাবতীয় যে সকল লেখচিত্র রয়েছে তা বাসায় ভালোভাবে চর্চা করবে। মনে রাখবে যে লেখচিত্র অঙ্কনের সময় সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লেখচিত্র অঙ্কন। যদি তোমার লেখচিত্র অঙ্কন ভুল হয় তাহলে তুমি কোনো নম্বরই পাবে না। তাই বাসায় ভালোভাবে লেখচিত্র অঙ্কন চর্চা করবে। এক্ষেত্রে মনে রাখবে এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে। তোমাকে বলে দেওয়া হতে পারে y sin x এর লেখচিত্র অঙ্কন করো এবং সীমা দেওয়া হতে পারে -360 ডিগ্রি হতে +360 ডিগ্রি। যদি তোমাকে বলে দেওয়া হয় যে -360 ডিগ্রি হতে +360 ডিগ্রি এর মধ্যে এর লেখচিত্র অঙ্কন করতে, তাহলে তোমরা অবশ্যই এর মধ্যেই লেখচিত্র অঙ্কন করবে। পরীক্ষায় কতটুকু সীমা দেওয়া হয় সেটা ভালোভাবে লক্ষ্য করবে এবং সেই অনুযায়ী লেখচিত্র অঙ্কন করবে। তো আমাদের অধ্যায় 6 এতটুকুই হচ্ছে আলাপ। আমি যদি তোমাদেরকে ক্লাসে আমরা যা যা করিয়েছি তার আলোকে আরেকবার একটু বলে দিই, তবে মনে রাখবে যেহেতু আমাদের তৃতীয় সেমিস্টারে 6.3 প্রথম আমরা করলাম এবং বোর্ডেও সাধারণত এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে 6.3 থেকে একটি লেখচিত্র আসে, তাই তোমরা 6.3 ভাষায় ভালোভাবে করবে। এর পরবর্তীতে তোমাদের আগেই বলা হয়েছিল 6.1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয়। এই অংশটিও তোমরা অবশ্যই ভালোভাবে চর্চা করবে। আর ক্লাসে তোমাদের শ্রেণী শিক্ষক তোমাদেরকে যা বলেছিলেন আশা করি তা তোমরা মনে রেখেছো এবং সেই অনুযায়ী বাসায় প্রস্তুতি গ্রহণ করবে। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি অধ্যায় 9। অধ্যায় 9 অন্তরীকরণ। অন্তরীকরণের যে সকল টপিক তোমরা বাসায় চর্চা করবে তার মধ্যে প্রথমেই রয়েছে লিমিট, যা তোমাদের 9.1 এর অন্তর্ভুক্ত। লিমিটের ক্ষেত্রে প্রথমেই লিমিটের যে সকল সূত্র তা ভালোভাবে দেখে নিবে। পরবর্তীতে 9.1 এর যে সকল অঙ্ক তোমাদের শ্রেণী শিক্ষক ক্লাসে ভালোভাবে বুঝিয়েছেন, বলে দিয়েছেন বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ বা বোর্ডে এসেছে তা গুরুত্ব সহকারে করবে। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবে, আমাদের খ বিভাগের অন্তর্ভুক্ত ত্রিকোণমিতি এবং ক্যালকুলাসে যে কোনো সৃজনশীলই সাধারণত বোর্ডে ফাংশন দিয়ে আসে। যদি এ যাবতীয় কোশ্চেনগুলি ফাংশন দিয়ে আসে তবে কেমন হতে পারে তার একটি উদাহরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের বলা হতে পারে f of x equals cos x, limit x tends to 0, f of pi/2 minus x by x এর মান কত। তুমি দেখো এখানে তোমাকে সরাসরি cos x বা কোনো কিছু সরাসরি লিখে দেওয়া হয়নি, তোমাকে ফাংশন আকারে দেওয়া হয়েছে। তাই এক্ষেত্রে তোমার প্রথম কাজ হচ্ছে f of x হতে f of pi/2 minus x এর মান বের করে নাও। তুমি যদি এটি বের করে নাও তাহলে f of x equals cos x f of f of x equals cos x f of pi/2 minus x equals এই x এর ক্ষেত্রে তোমরা মানটি বসাবে। আর তোমরা চতুর্ভাগের বিষয় আগে থেকেই জানো, চতুর্ভাগ অনুসারে এই cos pi/2 minus x হয়ে যাবে sin x। তাহলে তোমরা f of pi/2 minus x এর মান পেয়ে গেলে sin x। এভাবে ফাংশন হতে যতগুলি ফাংশনের মান বের করা প্রয়োজন সেগুলি প্রথমে বের করে নেবে, তারপরে তোমাদের যে অঙ্ক সেই অঙ্কে গিয়ে মান বসিয়ে ফলাফল বের করে নেবে। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি 2 নম্বর টপিক, মূল নিয়মে ত্রিকোণমিতিক সূচক লগারিদমিক ফাংশনের অন্তরজ নির্ণয়, যা তোমাদের 9.2 এ অনুশীলনীতেও কিছু থাকবে এবং উদাহরণও কিছু আছে। মূল নিয়মে অন্তরীকরণ খুবই গুরুত্বপূর্ণ। মূল নিয়মে যে সকল অন্তরীকরণ আমরা করে থাকি তার মধ্যে কিছু থাকে বীজগাণিতিক, কিছু থাকে ত্রিকোণমিতিক, সূচক, লগারিদম। যেমন তোমাদের থাকতে পারে মূল নিয়মে x⁴n এর অন্তরজ নির্ণয় করো, sin x cos 2x tan 3x a⁴x e⁴mx ln x a base log x ইত্যাদি। এরপর যাবতীয় অঙ্কগুলি তোমাদের শ্রেণীকক্ষে তোমাদের শিক্ষকেরা তোমাদের ভালোভাবে করিয়ে দিয়েছিলেন। এই যাবতীয় অঙ্কগুলি খুব ভালোভাবে চর্চা করবে।
তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি 3 নম্বর টপিক, স্ব চলকের সাপেক্ষে বিভিন্ন ফাংশনের অন্তরজ নির্ণয়, যা তোমাদের 9.2 থেকে 9.6 এর অন্তর্ভুক্ত। এক্ষেত্রে স্ব চলকের বিষয়টি খুব ভালোভাবে খেয়াল রাখবে। যদি তোমাকে দেয়া হয় sin x এর অন্তরজ নির্ণয় করো, তাহলে এক্ষেত্রে চলক হচ্ছে x, তোমাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। যদি লেখা থাকে sin θ এর অন্তরজ নির্ণয় করো, তাহলে এক্ষেত্রে চলক হচ্ছে θ, তোমাকে থিটার সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে হবে। তো 9.2 থেকে 9.6 এর মধ্যে যে সকল অঙ্ক বোর্ডে বেশ কিছুবার এসেছে, তোমাদের শ্রেণী শিক্ষক গুরুত্ব সহকারে করিয়েছেন, তা ভালোভাবে করবে। এরপরে আমরা চলে যাচ্ছি অধ্যায় 9 এর সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ 9.7 এর অন্তর্ভুক্ত। এক্ষেত্রে তোমাকে একবার, দুইবার বা পর্যায়ক্রমে বেশ কয়েকবার অন্তরীকরণ করতে হতে পারে, করে ফলাফল নির্ণয় করতে হবে। এক্ষেত্রে যে সকল অঙ্ক তোমাদের শ্রেণী শিক্ষক বারবার তোমাদের করিয়েছেন, বুঝিয়েছেন, তা অবশ্যই বাসায় ভালোভাবে চর্চা করবে। মনে রাখবে এই অধ্যায় হতে সাধারণত বোর্ডে যে সৃজনশীল আসে তার মধ্যে পর্যায়ক্রমিক অন্তরীকরণের একটি বা একাধিক ম্যাথ থাকে, তাই তোমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ অবশ্যই গুরুত্ব সহকারে করবে। তার পরবর্তী টপিক স্পর্শক ও অভিলম্ব সম্পর্কিত সমস্যাগুলি, যা 9.8 এর অন্তর্ভুক্ত। এই অধ্যায়ে প্রথমেই 4-5টি সূত্র রয়েছে, সেই সূত্রগুলো ভালোভাবে দেখে নেবে এবং যে সকল অঙ্ক তোমরা শ্রেণীকক্ষে করেছো তাই অবশ্যই বাসায় ভালোভাবে চর্চা করবে। এক্ষেত্রে তোমাদের স্পর্শকের সমীকরণ বের করো, অভিলম্বের সমীকরণ বের করো, নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক বের করো ইত্যাদি অঙ্ক পরীক্ষায় আসতে পারে। এই অধ্যায় শেষ তবে ফাংশনের গুণমান ও লঘুমান নির্ণয় করো। ফাংশনের গুণমান বা লঘুমান অথবা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পরীক্ষায় যে ভাষাই আসুক, আবার এই ভাষাও লেখা হতে পারে, চরম মান বের করো। চরম মান মানে হচ্ছে গুণমান লঘুমান উভয়। 9.2 এর যে সকল অঙ্ক গুরুত্বপূর্ণ তার মধ্যে 4-5টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাসে তোমাদের শ্রেণী শিক্ষক থেকে শুনেছো, তা অবশ্যই বাসায় ভালোভাবে চর্চা করবে। মনে রাখবে এই অধ্যায়ে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ এবং তারপরে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই 6, 5 এবং এই 2। এই অংশগুলি অবশ্যই বাসায় বারবার চর্চা করবে, যাতে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন তোমাদের সমাধান করতে কোনো সমস্যা না হয়। আশা করি তোমরা অধ্যায় 9 বাসায় ভালোভাবে চর্চা করবে। এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়, অধ্যায় 10 যোগজীকরণ। যোগজীকরণের যে সকল টপিক তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে তার মধ্যে প্রথমেই রয়েছে অনির্দিষ্ট যোগজ, যা তোমাদের 10.1 থেকে 10.5 এর অন্তর্ভুক্ত, এবং এর পরবর্তীতেই রয়েছে নির্দিষ্ট যোগজ, যা তোমাদের 10.6 এর অন্তর্ভুক্ত। তোমরা 10.6 যদি ভালোভাবে বুঝে করে থাকো তাহলে তোমাদের অনির্দিষ্ট যোগজের সকল অঙ্কই আয়ত্তে চলে আসবে। যেমন তোমাকে যদি বলা হয় x tan inverse x tan inverse x এর যোগজ নির্ণয় করো, তুমি এক্ষেত্রে লক্ষ্য করো যে তোমাকে নির্দিষ্ট কোনো সীমা দেয়া হয়। যদি নির্দিষ্ট কোনো সীমা দেয়া না হয়ে থাকে তবে তাকে আমরা বলি অনির্দিষ্ট যোগজ। আর অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে সমাধান করার পরে অবশ্যই শেষে +c লিখতে হবে। আর যদি এক্ষেত্রে আমি তোমাকে কোনো নির্দিষ্ট সীমা দিয়ে দিই, যেমন 1 to root, এই সীমার মধ্যে তুমি যদি নির্দিষ্টভাবে সমাধান করো তবে তুমি একটি ফলাফল পাবে, আর একে আমরা বলে থাকি নির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজের যত অঙ্ক আছে 10.6 এ, তার মধ্যে যে সকল অঙ্ক বোর্ডে বেশি এসেছে এবং ক্লাসের শ্রেণী শিক্ষক তোমাকে ভালোভাবে বুঝিয়েছেন, করিয়েছেন এবং গুরুত্বপূর্ণ বলেছেন, তা অবশ্যই ভালোভাবে করবে। 10.6 তুমি যদি ভালোভাবে বুঝে করো তাহলে তোমাকে অনির্দিষ্ট যোগজ নিয়ে চিন্তা করতে হবে। আশা করা যায় যে তুমি অনির্দিষ্ট যোগজ, নির্দিষ্ট যোগজের সকল অঙ্কই সমাধান করতে পারবে। পরবর্তী টপিকে আমরা চলে যাচ্ছি নির্দিষ্ট যোগজের প্রয়োগ করে ক্ষেত্রফল নির্ণয়, যা তোমাদের 10.7 এর অন্তর্ভুক্ত। এর 5টি অংশ থাকে।
বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত ও সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র। বৃত্ত এবং সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র, দুইটি পরস্পরচ্ছেদী পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র। মনে রাখবে যে এই 5 ধরনের অঙ্ক তুমি যদি প্রত্যেকটির জন্য একটি করে অঙ্ক শিখে থাকো বা সমাধান করে থাকো, তবে যে কোনো প্রকারের ক্ষেত্রফল নির্ণয় তোমার জন্য সহজ হয়ে যাবে। বোর্ডে এই অধ্যায় থেকে যে সৃজনশীল এসে থাকে তাতে সাধারণত ক্ষেত্রফল নির্ণয়ের একটি অঙ্ক থাকে, সেহেতু তুমি বুঝতেই পারছো যে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নির্দিষ্ট যোগজের প্রয়োগ করে ক্ষেত্রফল নির্ণয়। এক্ষেত্রে তোমাকে যে কোনো একটি বৃত্তের সমীকরণ দেওয়া হতে পারে, যেমন বলা হতে পারে x² + y² = r², এর দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে r² এর স্থলে 9, 16, 25, 36 যে কোনো কিছুই থাকতে পারে। তোমরা 10.7 এর 3 নম্বর অঙ্ক বা উদাহরণের অঙ্কগুলি দেখলেই বুঝতে পারবে। তারপরে হচ্ছে উপবৃত্ত, 10.7 এর 4 অঙ্কগুলি দেখলেই তুমি বুঝতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি একটি লিখে দিচ্ছি, x² / a² + y² / b² = 1, যা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এক্ষেত্রে a² এর মান, b² এর মান যে কোনো কিছুই থাকতে পারে। এর পরবর্তীতেই আমরা যাচ্ছি পরাবৃত্ত এবং সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র। এক্ষেত্রে একটি থাকবে পরাবৃত্তের সমীকরণ, আরেকটি থাকবে সরলরেখার সমীকরণ। যেমন পরাবৃত্তের সমীকরণ থাকতে পারে y² = 4x এবং সরলরেখার সমীকরণ থাকতে পারে y = x, এবং তোমাকে বলা হবে যে এর দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরেই আমরা যাচ্ছি বৃত্ত এবং সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, যা তোমাদের 10.7 এর 5 নম্বরেই তুমি পেয়ে যাবে, যেখানে তোমাকে একটি বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, যেমন x² + y² = 25, একটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, যেমন x = 3, এবং বলা হবে যে এর দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। সর্বশেষ দুইটি পরস্পরচ্ছেদী পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র। দুইটি পরস্পরচ্ছেদী পরাবৃত্ত দিয়ে তুমি বুঝতে পারছো যে এক্ষেত্রে দুইটি পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, যেমন একটি থাকবে y² = 4ax, অপরটি থাকবে x² = 4ay। তোমাকে বলা হবে যে এই দুইটি পরাবৃত্ত দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো তুমি যদি এই 5টি অংশের প্রত্যেকটির জন্য একটি করে ম্যাথ সমাধান করো, তাহলে আশা করা যায় যে ক্ষেত্রফল নির্ণয়ের যে কোনো অঙ্কই তুমি সমাধান করে আসতে পারবে। তো আমি আশা রাখি তোমরা এই অধ্যায়টি ভালোভাবে বাসায় চর্চা করবে। এর পরবর্তীতে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অধ্যায় 7, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এক্ষেত্রে অধ্যায় 7 সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ত্রিভুজের গুণাবলী, যা যদিও অধ্যায়ের সর্বশেষ অংশে রয়েছে 7.7। তুমি যদি ক্লাসের শ্রেণী শিক্ষকের লেকচার ভালোভাবে শুনে থাকো এবং বোর্ড প্রশ্নগুলি বিশ্লেষণ করে থাকো, তুমি দেখতে পাবে যে 7.7 থেকে সাধারণত ম্যাথ আসে। আর এক্ষেত্রে 4-এর 1, 6-এর 1, 6-এর 4 সহ যে সকল গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সাধারণত বোর্ডে অনেকবার এসেছে এবং শ্রেণী শিক্ষক তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, তা অবশ্যই বাসায় ভালোভাবে চর্চা করবে। দ্বিতীয় টপিক ত্রিকোণমিতিক অভেদাবলী, যা তোমাদের 7.6 এ রয়েছে। এই অধ্যায়ের সকল অঙ্কই প্রায় একই রকম। তুমি শুধুমাত্র এই 3টে অঙ্ক যদি বুঝে করো, তবে এই 3 নিয়মের বাইরে তুমি আর কোনো নিয়মই এক্ষেত্রে পাবে না। 7.6 এর উদাহরণের 1, 2 এবং অনুশীলনী 2 এর 1 অবশ্যই ভালোভাবে বুঝে করবে। অবশ্যই মনে রাখবে যে তুমি যদি কোনো অঙ্ক মুখস্থ করে থাকো, তবে অঙ্কে সামান্য ব্যতিক্রম ঘটলেই তুমি আর আনসার করতে পারবে না। তাই অবশ্যই যে কোনো ম্যাথ ভালোভাবে বুঝে, সূত্র ভালোভাবে মনে রেখে তার সমাধান করবে। সর্বশেষ এই অধ্যায়ের 7.1 থেকে 7.5 এর যে সকল গুরুত্বপূর্ণ অঙ্কগুলি রয়েছে, যা শ্রেণী শিক্ষক তোমাদেরকে বারবার করিয়েছেন এবং বুঝিয়েছেন, এবং অবশ্যই বোর্ডে বেশ কয়েকবার এসেছে, তা বাসায় ভালোভাবে চর্চা করবে। এক্ষেত্রে মনে রাখবে যে অধ্যায় 7 যে কোনো প্রশ্নই ফাংশন দিয়ে হবে, যে কোনো উদ্দীপকই ফাংশন দিয়ে থাকবে। তাই সৃজনশীল ভালোভাবে চর্চা করবে। সৃজনশীল চর্চার ক্ষেত্রে তুমি বোর্ডের যে সকল প্রশ্ন রয়েছে
তা অনুসরণ করতে পারো। আমাদের কলেজে তোমাদের যে সকল কুইজ পরীক্ষা হয়েছে তা ভালোভাবে দেখতে পারো, বোর্ডের প্রশ্নগুলি সমাধান করবে। আশা করা যায় যে তোমরা ইনশাআল্লাহ ভালো করবে। সর্বশেষ যে অংশ তা হচ্ছে এমসিকিউ। এমসিকিউর ক্ষেত্রে তোমার প্রতি অধ্যায়ে বেসিক যদি ভালো থাকে, তুমি যদি যে কোনো অধ্যায় ভালোভাবে বুঝে করে থাকো, তাহলে আশা করা যায় যে এমসিকিউ নিয়ে তোমার সমস্যা হবে না। তবে হ্যাঁ, অবশ্যই এমসিকিউ বাসায় তোমাকে চর্চা করতে হবে। কোনো প্রকারের চর্চা ছাড়া পরীক্ষার হলে চলে আসলে প্রশ্ন যেমনই হোক না কেন তা তুমি পারলেও তার সমাধান করতে তোমার প্রচুর সময়ের প্রয়োজন হবে। তাই এই সময় কমিয়ে আনার সবচেয়ে ভালো সুযোগ তোমার বাসায় ভালোভাবে চর্চা করবে। এক্ষেত্রে প্রতি অধ্যায়ের শেষে যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তা ভালোভাবে দেখবে এবং চর্চা করবে, এবং মনে রাখবে যে প্রত্যেকটি নিয়মে একটি করে এমসিকিউ যাতে তোমার আয়ত্তের মধ্যে থাকে। আর অবশ্যই যে কোনো অধ্যায় করার আগে সূত্রগুলি ভালোভাবে দেখে নেবে। আশা করি ইনশাআল্লাহ তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা ভালো হবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।